যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আমার একটা প্ল্যাটফর্ম করা দরকার এবং সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। এবং আপনি অবাক হবেন শুনলে আমি ২০ দল ছাড়লাম এপ্রিল মাসে। আ আমি তার ৩ মাস পরেই আমি আ আমার তো ছোট দল, অত বড় না। তারপর আমি কমিশনার নির্বাচনে ঢাকাতে একটা কমিশনার পেয়েছি। এবং আমি কনসেনট্রেট করছি, অন্যান্য জায়গা থেকে মানুষরা যোগাযোগ করছে। চেষ্টা করছি যে, যেহেতু আমি বারবার বলি যে বেগম জিয়া ইজ নট অনলি বিএনপি চেয়ারপারসন, সে জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পারসন। আমি মনে করি আওয়ামী লীগের এটাকে ওইভাবে বিবেচনা করে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া উচিত। এটি হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার একটি নীরবতা প্রসঙ্গে আপনাকে মাঝে মাঝে আমরা তৃতীয় মাত্রায় জিল্লুর ভাইয়ের অনুষ্ঠানে দেখতে পাই, কিন্তু আগের মতো এখন আপনাকে আর অন্য সব ধরনের ইস্যুগুলো নিয়ে আমরা পত্রিকা, টিভিতে বা সোশ্যাল যে মিডিয়া রয়েছে সেখানে সরব হতে দেখছি না। তো কেন এই নীরবতাটা আপনার, এটা যদি একটু ব্যাখ্যা করেন। না, আপনাকে ধন্যবাদ। আসলে আমি তো ২০০৯-১০ থেকেই আমি তো বেশ সরব ছিলাম সবসময়। আপনার বলতে পারেন ৯-১০ থেকে ১৪ পর্যন্ত টেলিভিশনের পর্দায় এমনও দেখা গিয়েছে প্রতিদিন ৩টা-৪টা চ্যানেলে আমরা গিয়েছি বা আমি গিয়েছি, পার্লামেন্টে সব জায়গায় দেখেছি, এর পরবর্তী গেছি। বাট আমার মনে হয় এখন প্রথম কথাটা হলো যে এখন এমন কিছু আর বলার নাই যেটা জনগণ জানে না। আর বা জনগণ অবাক হবে। একটা সময় ছিল যখন বলতাম কেউ ২,০০০ কোটি টাকা মেরে দিয়েছে, এটা শুনলে জনগণ অবাক হতো। আজকে যদি বলি কেউ ১০,০০০ কোটি টাকা মেরে দিয়েছে, আরেকজন ১৫,০০০ কোটি টাকা মেরে দিয়েছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা চিন্তা করেছি বা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি, দেখুন আমি তো অনেকদিন ২০ দলের সাথে ছিলাম। অনেক বড় দলের সাথে রাজনীতি করলে, অনেকদিন থাকলে আপনার নিজের সংগঠন গোছানোটা খুব একটা সহজ হয় না। তো এই কারণে আমি ছাড়ার পর থেকে ২০ দলীয় জোট ছাড়ার পর থেকে আমি আমার দল, যেহেতু একটা নিবন্ধিত রাজনৈতিক দল, ২০০১-এ আমাদের ৪টা এমপি ছিল, ২০০৮-এ আমি ছিলাম। আমি চেষ্টা করছি আমাদের নিজের দলটা গোছানোর জন্য এবং এই জন্য আমি গ্রাউন্ড ওয়ার্ক যাকে বলে বা কর্মীদের সাথে বা নিজস্ব জায়গাতে আমি বেশি সময় দিচ্ছি। এই কারণে হয়তো আপনারা তুলনামূলকভাবে আমাকে কম দেখেন টিভিতে। কিন্তু আপনাকে কি ২০ দলীয় জোটে আর ভবিষ্যতে কি আমরা দেখতে পাবো না? কারণ এই যে একটি সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে, এই সরকার থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, সেক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দল যারা একই মতের বা ভিন্ন মতে, তারা যদি একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করে, তাহলে হয়তো আন্দোলনটি সফল পরিণতি পেতে পারে। তো সেক্ষেত্রে কোনো যুগপৎ আন্দোলন বা ২০ দলীয় জোটে আবার যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে? সত্যি কথা বলতে এখন যারা আন্দোলনে ২০ দলের সাথে আছে বা বিএনপির সাথে আছে, উনারা বিএনপি ছাড়া গ্রাউন্ড ওয়ার্কে কারোই কোনো অবস্থান নেই। এটা বাস্তব কথা। হয়তো কিছু ব্যক্তি ইমেজে কিছু লোক আছে যাদেরকে আপনি দেখেন হয়তো চেয়ারে বসে আছেন বা কথা বলছেন। বাট যে আন্দোলনের কথা আপনি বলছেন বা যা করছেন, তার জন্য সাংগঠনিক অবস্থান অনেক স্ট্রং হওয়া অনেক আর আমার ব্যাপারটা আলাদা, বিকজ আপনি অনুষ্ঠানটা ১ম এই যেভাবে আরম্ভ করেছেন যে এই সরকারকে সরানোর পর বা এই সরকার চলে গেলে বা গণতন্ত্রের যে অবস্থা গত ১২ বছর যে প্র্যাকটিস দাঁড়িয়েছে, আমার দাবি শুধুমাত্র নির্বাচন না, আমার দাবি গুণগত পরিবর্তনের আরো অনেক কিছু। যেমন আমি মনে করি আগামীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেকটা এমপির হলফনামার সাথে অঙ্গীকারনামা থাকা উচিত। তারা টাকা পয়সার মালিক হবে না। তাদের সাথে যারা আছে যে গাড়ি বাড়ির ব্যাপারটা থাকবে না, বসে বসে বেতন বাড়াবে না। নির্বাচন কমিশনের আমূল পরিবর্তনের ব্যাপার আছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করতে হবে। ৪,৫০০ ইউনিয়ন যেখানে আছে, উপজেলা চেয়ারম্যানদের কাজের ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবেন না। প্রবাসীদের অবস্থান ঠিক করে দিতে হবে, তাদের কোটা দিয়ে এমপি বানাতে হবে। এরকম আমার অনেক ধরনের প্রপোজাল আছে যেগুলি অনেক ইম্পর্টেন্ট। আপনি ভোট দিয়ে আওয়ামী লীগ সরে গেল বা একটা অন্য দল ইনকামবেন্ট গভর্নমেন্টের এগেইনস্টে চলে আসার পর আপনি কি পাবেন? সো আমার মনে হয় আমি অনেক কিছু নিয়েই চিন্তিত, অনেক কিছু নিয়ে কাজ করছি। অবশ্যই ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট ১২ বছরে যেভাবে গণতন্ত্র ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস, ডেমোক্রেসি ইজ ম্যাটার অফ প্র্যাকটিস, যেভাবে এটা নষ্ট হয়েছে, এটা পরিবর্তন করার জন্য আমার মনে হয় বিএনপি আরো অনেক রোড ম্যাপ দেওয়া উচিত। এই কারণে বিএনপির অনেক আন্দোলনের সাথে জনগণ সম্পৃক্ত হচ্ছে না, বিকজ শুধুমাত্র পট পরিবর্তন করে আমি ক্ষমতায় আসবো তো কি হবে? আওয়ামী লীগ যেমন একটা রেট আছে পুলিশের চাকরি ১২ লাখ, এটাতে ৮ লাখ, বিএনপি আসলে কত হবে মানুষ তো তাও জানে না। তো এই কারণে আমার মনে হয় যে সময়ের সাথে যদি আপনি রাজনীতি পরিবর্তন না করেন তাহলে সময় আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আর গত ১২ বছরে আপনার ইমাজিন করতে হবে ১৮ থেকে ৩২ বছর বয়সের ছেলেপেলেরা বা প্রতি বছর ১৬ বছর হচ্ছে
ম্যাট্রিক দিচ্ছে 16 লাখ ছেলে পেলে, ম্যাট্রিক দিচ্ছে না 16 লাখ ছেলে পেলে। তো ওই হিসাব করলে 6 কোটি 7 কোটি ইয়াং জেনারেশন। তো এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য দে আর নট হ্যাপি উইথ আওয়ামী লীগ বিকজ দে কুডন্ট ভোট, অফকোর্স, যে তারা ভোট দিতে পারে নাই 2 বার বা তারা সবকিছুই দেখছে। বাট বিএনপির পজিটিভিটিও তো দিতে হবে যে সময়ের সাথে কেন তোমরা আমাদের পক্ষে আসবা, আমাদের পক্ষে ভোট দিবা, আমাদের জন্য করবা। ওই জায়গাগুলিতে আমার মনে হয় বিএনপির আরো অনেক হোমওয়ার্ক করতে হবে। শুধুমাত্র ইলেকশনের কথা বলে, ভোটের কথা বলে যেটা মানুষ ইউজ টু হয়ে গেছে যে ভোট হবে না, আওয়ামী লীগ অধীনে কোনো ভোটই হয় না, আমার মনে হয় ইয়াং সাধারণ জনগণকে সম্পৃক্ত করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ফানি যে বিষয়টা সেটা হচ্ছে যে 2018 সালের নির্বাচনটাকে আমরা বলছি যে রাতের বেলা ভোট হয়ে গেছে, কিন্তু সেই নির্বাচনেই তাদেরকে 5টি সিট তাদেরকে দয়া করে দেয়া হলো, কিন্তু সেখানে দেখা গেল তাদের সংসদ সদস্য যারা, তারা এই 5টি সিটের লোক তারা সামলাতে পারলো না এবং তারা সংসদে গেল। এবং সম্ভবত এ কারণেই অনেকটা অভিমান করেই আপনি কিন্তু 20 দলীয় জোট ছেড়েছেন বলে আমরা যেটা জেনে থাকি। না না, সিরিয়াসলি স্পিকিং না, পলিটিক্সে অভিমানের কোনো জায়গা নেই। এই জিনিসটা অনেকদিন ধরেই হচ্ছিল, এই জিনিসটা অনেকদিন ধরেই হচ্ছিল যে আমরা দেখছিলাম যে হঠাৎ করে বিএনপির অনেক কিছু ছিল, যেমন আমি প্রথমে 2018 সালের নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলাম না। আপনি যদি সেই সময় পত্রিকা ঘাটেন আপনি দেখতে পাবেন যে আমি ওই নির্বাচনটায় যেতে চাইনি, বিকজ আমি কোনোভাবেই ম্যাডামকে জেলখানায় রেখে নির্বাচনে যেতে চাইনি। তারপর আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, যদি 20 দল যায় দলীয় স্বার্থে আমরা যাবো, অসুবিধা নেই। তারপর নির্বাচন, এমনিতে আওয়ামী লীগ ভোট চুরি করেছে, রাতের বেলা কি করেছে আমরা জানি, বাট কোয়েশ্চেন ইজ আমরা কতখানি 100% দিয়েছি, আমাদের লোকজনরা কতখানি 100% দিয়েছে। ঢাকা সিটিতে বিএনপি কয়েকখানে, বিএনপি ওয়াজ মোর বিজি উইথ ঐক্য ফ্রন্ট, যেখানে ঐক্য ফ্রন্ট হঠাৎ করে আসলো, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করা গেল, আমাকে, অলি আহমেদ, ওনাদেরকে না নিয়ে ঐক্য ফ্রন্টের অনেক আনইম্পর্টেন্ট নেতাও সেখানে গিয়েছে। সো রাজনৈতিক ভাবে দেখুন, আপনারা আমাকে দেখেছেন 2014 থেকে পরবর্তীতে রাজনৈতিক ভাবে যখন আমরা দেখছি যে বিএনপি ঐক্য ফ্রন্ট আর 20 দলের মধ্যে ওই ব্যালেন্সটা করতে পারছে না। আপনি একটা কথা আপনাকে বলে দিই, দেখুন আমার কিন্তু কোনো আইডেন্টিটি ক্রাইসিস নেই যে আমার এখানে থাকতে হলে আমি ইম্পর্টেন্ট হব বা এখানে দেখলে আমার মিডিয়াতে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আই ডোন্ট হ্যাভ ইট। তো ওই কারণে আমি দেখেছি যে রাজনৈতিক গুরুত্ব অনেক কমে গিয়েছে। সো ইলেকশনের আগে যদি এই নিয়ে আমি কথা বলতাম তাহলে 20 দল অনেক এম্বারাসড। সিমিলারলি ইলেকশনের পরে যেখানে 90 দিন যাবৎ বিএনপি, কেন সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচন নিয়ে হাসাহাসি করছে, তখন বিএনপির 5 জন এমপি চলে গেল, যেটা সম্পর্কে আমরা একদমই জানি না। আমরা কেন 20 দলের কেউ জানি না, এটা পলিটিক্যাল না। আচ্ছা যদি যেত ঠিক আছে, হয়তো তারা প্ল্যাটফর্মটা ইউজ করতে চায়, পার্লামেন্টে যাবে, যেহেতু একটা গভর্নমেন্ট হয়ে গিয়েছে, তা ভোট চোর হোক আর যাই, তো এরকমও তো করতে পারতো যে আমরা বেতন নিব না, ভাতা নিব না, আমরা টাকা নিব না, প্লট নিব না, গাড়ি নিব না, উই জাস্ট ওয়ান্ট টু ইউজ ইট, আমরা শুধুমাত্র এটা ব্যবহার করব জনগণের কথা বলার জন্য বা প্রতিবাদের জন্য। সেটাও করলো না। তাহলে আপনি চিন্তা করে দেখেন বিএনপির এই ভোট বা এদেরকে গালি দেওয়ার নৈতিক অধিকার কতখানি থাকে? থাকে না। পলিটিক্সে না ব্ল্যাক এন্ড হোয়াইট নাই। বাট আমি বিএনপির মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করলে আমি বলতাম ঠিক আছে এই 5 জন যাক, কিন্তু তারা কোনো ধরনের বেতন নিবে না, ভাতা নিবে না, কোনো কিছু নেবে না, এটাকে ব্যবহার করবে, কথা বলে। এদের কাছে জনগণের কাছে গ্রহণযোগ্যতা কিন্তু আরো বাড়তে লাগবে। তো এই যে আপনি চিন্তা করতে পারেন পার্লামেন্টে আমি যাব কি যাব না, এটা একটা সাধারণ মানুষের অ্যাপ্রোচ। কিন্তু পলিটিশিয়ানের কাজটা হলো সেখান থেকে গ্রে এরিয়াটা বের করে নেওয়া, যে ঠিক আছে আমি কোনো ধরনের সুবিধা নিব না, বিকজ টেকনিক্যালি মোরালি স্পিকিং ইটস এ লিগ্যাল গভর্নমেন্ট, কিন্তু আমি প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি শুধু কথা বলার জন্য। তাহলে আমি মনে করি বিএনপির গ্রহণযোগ্যতা আরো অনেক বাড়ত। তো আমাদের সাথে এই কথাগুলি বলেনি। আর আমিও রিয়েলাইজ করলাম যে রাজনৈতিক ভাবে হেভিওয়েট দেরকে মনে করা হয়েছে যে এটা বেটার, ওই 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 যেটাকে বলে না যে ওই সিকোয়েন্সটা, মানে ওই ব্যালেন্সটা বিএনপি করতে পারেনি আমাদের সাথে বা ঐক্যফ্রন্টের সাথে। ঐক্যফ্রন্টেরও প্রয়োজন ছিল। এই জন্য আমি চিন্তা করছি যে আমি আমার মতো করে কাজ করি। আলহামদুলিল্লাহ আমি জাতীয় রাজনীতি অনেক বছর করেছি, আমি সৌভাগ্যবান ছিলাম, অনেক অল্প বয়সে জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম। মোটামুটি আই এম ট্রেন্ড ইন ন্যাশনাল পলিটিক্স। আমি মনে করি আমার দল গুছিয়ে তরুণ সমাজদেরকে, যারা বঙ্গবন্ধু জিয়াউর রহমান সকল জাতীয় নেতাদেরকে, জাতি বিভেদ প্রক্রিয়া যারা বিশ্বাস করে না, এরকম একটা প্ল্যাটফর্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আমার একটা প্ল্যাটফর্ম করা দরকার, এবং সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। এবং আপনি অবাক হবেন শুনলে আমি 20 দল ছাড়লাম এপ্রিল মাসে। আমি তার 3 মাস পরই আমি, আমার তো ছোট দল, অত বড় না, তারপর আমি কমিশনার নির্বাচনে ঢাকাতে একটা কমিশনার পেয়েছি।
এবং আমি কনসেন্ট্রেট করছি, অন্যান্য জায়গা থেকে মানুষরা যোগাযোগ করছে, চেষ্টা করছি যে যারা এই বিভেদের রাজনীতি না, পজিটিভ পলিটিক্স যারা করতে চায় তাদেরকে নিয়ে সংগঠন করার চেষ্টা করছি। তো জনাব আন্দালিব রহমান, আপনি একটি সময়ে যেই 20 দলীয় জোট করতেন, সেই 20 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সরকার নানা ধরনের টালবাহানা করছে। তো এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো মনে করি, দেখুন, বারবার আমি ওই দিন তৃতীয় মাত্র একটা কথা বললাম যে আমাদের বোঝা উচিত ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতে কি হবে। এটাও তো সত্যি কথা, বিভেদের একটা রাজনীতি এই দেশে আরম্ভ হয়েছে। 15ই আগস্ট বলেন, 21শে আগস্ট বলেন, অনেক ঘটনাই ঘটেছে যেটা দুইটা দলকে অনেক আলাদা করে ফেলেছে। তো এখন একটা সময় আসছে যে এটা আপনারা বাড়াতে চাইলে তো বাড়াতেই পারি। এখন আমার মনে হয় যে 50 বছর স্বাধীনতা হয়ে গেছে, আমাদের মনে হয় যে, যেহেতু আমি বারবার বলি যে বেগম জিয়া ইজ নট অনলি বিএনপি চেয়ারপারসন, সে জাতীয়তাবাদী শক্তি কেন্দ্রবিন্দু, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন। আমি মনে করি আওয়ামী লীগের এটাকে ওইভাবে বিবেচনা করে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া উচিত। অর এলস ভবিষ্যতে যে কোনো দলেরই রাজনীতিবিদদের জন্য ব্যাপারটা সুখকর হবে না। আল্লাহ না করুক যদি ওনার কিছু হয়, সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমরা যখন আরো অনেক বয়স্ক হব, অসুস্থ হব, তখন এই এক্সাম্পলটা থেকে যাবে। এবং আমি পার্সোনালি ফিল করি আমার বাবাও কিন্তু বিনা চিকিৎসায় সেই 111 এর সময় যেতে পারেনি। তো এই ধরনের এক্সাম্পলটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমি মনে করি আওয়ামী লীগ মানবিক কারণে, পলিটিক্যাল কারণে, যে কারণে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে, তো এক্ষেত্রে বিএনপিও তো একটি কার্যকর আন্দোলন করতে পারছে না, কারণ আমাদের দেশের যেটি একটি কঠিন বাস্তবতা সেটি হচ্ছে যে আন্দোলন ছাড়া বা সংগ্রাম ছাড়া কিন্তু দাবিগুলো মেনে নেয় না যারা ক্ষমতাসীন দল থাকে। এবং এই খালেদা জিয়ার শারীরিক অবস্থার এরকম একটি করুণ অবস্থা হওয়ার পরেও তাকে বিদেশে যেতে যে সরকার বাধা দিচ্ছে বা দিচ্ছে না, সেক্ষেত্রে আন্দোলন করে যে তাদের দাবিটা আদায় করা, সেটিও কিন্তু বিএনপি করতে ব্যর্থ হচ্ছে। তো এই যে বিএনপির মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি তো আন্দোলন করে ম্যাডামের জেলে যাওয়াই বন্ধ করতে পারে না। বিএনপি তো আন্দোলন করে নাই। আজকে তো এই অসুস্থতা তো পরের কথা হবে। এত বড় একজন নেত্রী, এত পপুলার একজন নেত্রী, উনি জেলে চলে গেলেন, বাংলাদেশে তো আন্দোলন হলো না। সো বিএনপি তো করে নাই আন্দোলনটা। কেন করে নাই? আমি আপনাকে বলি, দেখুন, আমি 20 দলের সাথে ছিলাম, আমি সেই সুবাদে অনেক কিছু জানি। তো আমার আসলে এইগুলি বলার সমীচীন না, যেহেতু এই দায় দায়িত্ব তখন আমাদেরও ছিল, আমাদেরও নিতে হবে। যদিও যেটা বললাম, মাঠের রাজনীতিতে আমাদের বিএনপির মতো সেই শক্তি নেই। আর যেহেতু আমি 20 দলে ছিলাম, সেই ব্যাপারে কথা বলাটা এখন আমার জন্য আমি মনে করি যে একটু বিব্রতকর। কিন্তু 20 দল ছাড়ার পরও যেটা দেখলাম আমরা, যে আওয়ামী লীগের নির্বাচনে আসার পর বিএনপি তো ওই ধরনের আন্দোলন করে না। বিএনপি ছোট ছোট কিছু, দেখেন, এত বড় গ্যাসের দাম বাড়লো, দেখলাম বিএনপির কিছু লোকরা হয়তো কিছু আপনার কি বলে লিফলেট নিয়ে এদিক ওদিক গেল। জনগণের সম্পৃক্ত যে ব্যাপারগুলি, সেগুলিতে আমার মনে হয়, আমরা যখন এমপিও ছিলাম শেয়ার মার্কেটের ব্যাপারে, এখানে আপনারা জানেন পার্লামেন্টে কে কত অ্যাক্টিভ ছিল, কারা কতখানি কথা বলেছে। তো জনগণ সম্পৃক্ত ব্যাপারগুলিতে বিএনপি যদি হার্ড লাইনে না যায় বা অনেক জোরদার আন্দোলন না করে, তখন বিএনপির ব্যক্তিগত আন্দোলন বা বিএনপির বেনিফিটে যে আন্দোলন যাবে, সেগুলি তো জনগণকে সম্পৃক্ত করা কঠিন হয়ে যাবে। আমার প্রশ্ন, আজকে খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন করছে ভালো চিকিৎসার জন্য, এই আন্দোলনটা 2 বছর আগে কেন করলো না বিএনপি, যখন ম্যাডাম জেলে যাচ্ছিল? আমি আসলে, এবং তখন কিন্তু অনেকে বলেছিল যে খালেদা জিয়ার মতো একজন ফিগারকে যদি তারা জেলেও রাখে, সেটি হয়তো বড়জোর 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য একটা প্রতীকী জেল হতে পারে, পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে আসবেন। কিন্তু সেই জামিনটি এত বছর হয়ে গেল, সেটি তিনি লাভ করতে পারলেন না। তো এটিও তো এটা বিএনপির মতো একটা দলের, এত বড় একটা রাজনৈতিক দল, এটা আনফরচুনেট। যে আপনি কি মনে করেন যে তাদের যে টপ নেতৃত্ব তারা অলরেডি সোল্ড আউট, এই কারণে এটা? না, দেখুন, আমি এই ধরনের কথা বলতে পারি না, বা আমার পর্যায়ে একজন নেতার এই ধরনের কথা বলা মানায় না। সো আপনি আমাকে এই প্রশ্নগুলি করে একদম বিব্রত করবেন না, যেহেতু আমি ওনাদের সাথে অনেক বছর ছিলাম, ওনারা আমার এক সময় কলিগ, বা এটা আমি এরকম সুইপিং কমেন্ট আসলে আমি করতে পারি না। আমি ব্যর্থতাটার কথা বলতে পারি যে ওনাদের এত জনপ্রিয়তা থাকার পরও খালেদা জিয়ার মতো একটা নেত্রী আজকে জেলখানায় আছেন, যেটা একদমই পলিটিক্যালি ফেইলিয়ার। আমি বলবো যে ডেফিনেটলি বাংলাদেশের কনটেক্সটে যে সেরকম ভাবে করতে পারে নাই ওনারা, রাজপথ বলেন বা যেভাবে বলেন, ওই ধরনের একটা অবস্থান ক্রিয়েট করতে পারে নাই। কিন্তু কে সোল্ড আউট না, ইউ আন্ডারস্ট্যান্ড। আমি একটা সিঙ্গেল পলিটিক্স করি, এটা আমার জন্য বলা ঠিক হবে।